স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষের 4 দিন পর ক্লাস পরীক্ষা ফিরল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। এদিকে 8 জন গ্রেপ্তার হলেও মামলায় প্রকৃত দোষীর নাম না থাকায় ক্ষুব্ধ আহত শিক্ষার্থীরা। আবু জাবেদের ছবিতে ছবি প্রতিনিধি তামিম আহমেদকে সঙ্গে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। তুচ্ছ ঘটনা ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর লঙ্কাকাণ্ড, সংঘর্ষে আহত হন অনেকে। অবশেষে 4 দিন পর সচল বিশ্ববিদ্যালয়। বুধবার সকাল থেকে ক্লাস চললেও ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে কম। আমাদের সহস্রাধিক শিক্ষার্থী আহত, তো দেখা গেছে এইটা সেই শিক্ষার্থী অংশটা এই বিশ্ববিদ্যালয়েরই অংশ। আমরা যারা ক্লাসে ফিরবো সেটা হয়তো আমরা অনেকে এক ধরনের অপরাধবোধ নিয়েই ক্লাসে ফিরবো। শিক্ষার্থী যারা হয়েছে এই কারণে আমাদের মাঝে একটা ট্রমাটাইজড ভাব চলে আসছে যে আমাদের ভাইগুলো এইভাবে আহত হয়েছে। আমরা চাচ্ছি যে আগে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো যেন পুনরায় না হয়। এইদিকে সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের দত্তে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা এজাহার দায়ের করেছেন। সেখানে 95 জন এজাহার নামে আসামি আছেন। আর এখন পর্যন্ত 8 জন অ্যারেস্ট হয়েছে। তাদের মধ্যে এজাহার নামেও আসামি আছে এবং তদন্তপ্রাপ্ত আসামি আছে। তবে আহত শিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনায় উস্কানিদাতা সহ যাকে নিয়ে এমন ঘটনার সূত্রপাত সেই দারোয়ানের নামই নেই বিশ্ববিদ্যালয়ে দায়ের করা মামলায়। যে ঘটনার সূত্রপাত যেখান থেকে 30 তারিখ রাতে যে দারোয়ানকে যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে শিক্ষার্থীকে যে আঘাত করেছে তাকে কিন্তু আমরা দেখি নাই, যে তার নামটাও দেখি নাই দারোয়ানের যে মামলার এজাহারে। এইদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। আসামি করার ক্ষেত্রে যারা স্পটে এই দায়িত্বে নিয়োজিত ছিল নিরাপত্তা দপ্তর চিন্তা করেছে কাকে কাকে আসামি করা যায়, কারা প্রত্যক্ষভাবে এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত 21 সদস্যের কমিটি করেছে চবি প্রশাসন। ইতিমধ্যে কাজও শুরু করেছে এই কমিটি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আজ ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, সকাল থেকে আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ, র্যাব তাদের যে তৎপরতা, তাদের যে টহল, সেই টহল কিন্তু অব্যাহত রয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম কিন্তু তারা চালু করেছে আজকে থেকে। যেহেতু 4 দিন পরেই শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, তার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম দেখছি আমরা। ক্লাসগুলোতে গেছে, কোনো জায়গায় ক্লাস হয়েছে, আবার কোনো জায়গায় ক্লাস একেবারে হয়নি। আবার পরীক্ষাগুলো ঠিক আছে, যেখানে পরীক্ষা ছিল সেখানে পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে এই ঘটনায় তারা তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির তারা কার্যক্রম শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে পুলিশ সুপারও যেমনটা জানিয়েছেন তারা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা মামলা দায়ের করা হয়েছে, 2টি মামলার মধ্যে একটি মামলায় 1000 জনের বেশি আসামি করা হয়েছে। তো যারা আসামি তাদের খোঁজে কিন্তু পুলিশ প্রশাসন এবং কি যৌথ বাহিনী তারা অভিযান চালাচ্ছে। এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 8 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলছেন এই ঘটনায় যারা প্রকৃত দোষী এবং জড়িত ছিল, যারা শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল, তাদেরকে গ্রেপ্তারে তারা চেষ্টা করছেন। একই সাথে শিক্ষার্থীরা যে বিভিন্ন এলাকা, যে জোবরা সহ বিভিন্ন জায়গায় যে হামলার শিকার করেছে, সেখানে শিক্ষার্থীরাও কিন্তু সেখানে ভাঙচুর করেছে, সেই জায়গাগুলো কিন্তু তদন্ত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন আমার সহকর্মী আছেন, তামিম আহমেদ আছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো বিশ্ববিদ্যালয়েই থাকেন, তো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমরা দেখছি একেবারে শান্ত পরিবেশ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন, তাদের গন্তব্যস্থানে তারা যাওয়ার চেষ্টা করছেন। একই সাথে যানবাহন চলাচলে একেবারে দেখতে পাচ্ছি সচল রয়েছে। শাটল ট্রেনও আজকে থেকে শুরু হয়েছে। সকাল থেকে আমরা দেখছি শাটল ট্রেনগুলো কিন্তু চলাচল সঠিক সময় করেছে। কি মনে করেন আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন প্রথম থেকেই, বিগত দিনে যেই সংঘর্ষ, সেই সংঘর্ষকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং
শিক্ষার্থীদের মধ্যে যেই এলাকাবাসীর মধ্যে যেই সংঘর্ষে দেখি আমরা আমাদের প্রায় 500-র অধিক শিক্ষার্থী আহত হয়। সেই আহত শিক্ষার্থীদের মধ্যে 2 জন এখনও খুব আইসিইউতে আছে, তাদের অবস্থা শরণাপন্ন। এরই প্রেক্ষিতে আমরা দেখি গতকাল 563তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় থেকে 13টি প্রস্তাব বিশ্ববিদ্যালয় আমাদেরকে দেখান, যেখানে বলা হয় যে বিশ্ববিদ্যালয় হল সহ বিভিন্ন জিনিস তারা শিক্ষার্থীদের যে নিরাপত্তা তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। আর আমরা যেটা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যেই ক্লাস হচ্ছে না। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে কেএনএর কমান্ডার লালমিন সাং পুতিন সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রুমার দুর্গম পাহাড়ি এলাকায় 1 মাস ব্যাপী বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর 2 জন নিহত হয়েছে। উদ্ধার হয়েছে একটি প্রশিক্ষণ ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি। এছাড়াও সশস্ত্র সংগঠনটির বিভিন্ন কৌশলগত স্থাপনা দখলে নিয়েছে সেনা সদস্যরা। ভবিষ্যতেও সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে 2 দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুপুরে নগরীর সাগরিকার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমানের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি। এ সময় বক্তারা বলেন, এই প্রদর্শনী দেখে মানুষ বিএনপির নীতি ও ইতিহাসের সাথে সংযুক্ত হতে পারবে। এ সময় পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুজ্জামান টুটুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দখলদার ও স্থানীয়দের বাধায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে পেশকারপাড়া এলাকায় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান ব্যর্থ হয়েছে। অভিযানের 3য় দিনে আইন শৃঙ্খলা বাহিনী 2 দফা পিছু হটতে বাধ্য হয়। অভিযানের শুরুতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় স্থানীয়রা মই ভাঙচুর করে এবং স্ক্যাভেটার প্রবেশে বাধা দেয়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় অভিযান পরিচালনাকারী দল পিছু হটে এবং অভিযান সাময়িকভাবে স্থগিত করে। পরে দুপুর 1:30টার দিকে বিকল্প পথে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অবশেষে বিকেল 3টার দিকে অভিযানে নিয়োজিত দলটি ঘটনাস্থল ত্যাগ করে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সাধারণ মানুষ কি বলছে আর কর্তৃপক্ষ পরবর্তী কি ব্যবস্থা নেবেন, কি জানা গেছে, বিস্তারিত জানাবেন। কক্সবাজারের ঐতিহ্যবাহী একটি নদী বাঁকখালী, এটি দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন হয়ে আসছিল। আসলে যারা এখানে বসবাস করছেন তাদের দাবি ছিল এটি খতিয়ানি জায়গা। আবার পরিবেশবাদী কিংবা স্থানীয়দের অনেকেই বলছিলেন এটি নদী দখল করে এখানে করা হয়েছে। এই দাবির প্রেক্ষিতে কক্সবাজারে কয়েকদিন আগে নৌ পরিবহন উপদেষ্টা ভ্রমণ করে গেছেন এবং তার এই সফরে একটি আসলে আলোচ্য উদ্দেশ্য ছিল যে বাঁকখালী নদীর দীর্ঘদিন ধরে যে দাবি এটি উচ্ছেদের নিয়ে একটি আসলে আলোচনা ছিল এবং এরই পর ওনার সফরের প্রায় 2 দিন পরেই বাঁকখালীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 5 শতাধিক মানুষের ঘর বাড়ি ছিল, সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিএডব্লিউটি বলছেন যে এখানে শুধুমাত্র ভবন গুড়িয়ে দিয়ে তারা থামছেন না, বরং নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি এখানে নতুন করে প্যারাবন কিংবা ম্যানগ্রোভ ফরেস্ট সৃষ্টি করতে হয়, পাশাপাশি এখানে যদি আরও বেশি বালি খনন করতে হয় সেই কাজটিও তারা করবেন। অভিযানের প্রথম দিনে স্বাভাবিকভাবে অভিযান চললেও দ্বিতীয় দিনে এসে পুলিশের সাথে বাধার সম্মুখীন হয় প্রশাসন এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, একজন আহত হয় এবং সাথে সাথে 2 জন এবং পরবর্তীতে আরও 2 জন সহ মোট 4 জনকে গ্রেফতার করে পুলিশ। আজকে একটু আগে আমরা খবর পেয়েছি কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় 200 থেকে 250 জন অজ্ঞাত আসামি করে এখানে মামলা দায়ের করা হয়েছে। আজকে 3য় দিনের মতো উচ্ছেদ অভিযান চলমান ছিল কক্সবাজার শহরের কস্তুরাঘাটের পরে পেশকারপাড়া এলাকায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে এসকেভেটর নিয়ে সেখানে ঢোকার চেষ্টা করে এবং একটু পরেই আসলে স্থানীয়রা এসে সেখানে বাধা দেয় এবং সেখানে মোটামুটি বাধা দেওয়ার পরে কিন্তু আর প্রশাসন সেখানে প্রবেশ করতে পারেন এবং যে দৃশ্যটি আমরা দেখছি যে এখানে আসলে প্রায় 5 শতাধিক মানুষের যে ঘরবাড়ি ছিল সেগুলো গুড়িয়ে দেওয়ার পরে এখানে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং
আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্যটি পেয়েছি যে বাকখালী নদী যে মানুষ দীর্ঘদিন দাবি, বিশেষ করে পরিবেশবাদী সংগঠনের নেতারা বলে আসছিলেন যে বাকখালী এখানে একসময় জোয়ার আসতো এবং এখান থেকে বাণিজ্যিক নৌকাগুলো বিভিন্ন জায়গায় ছেড়ে যেত, এবং এই দাবির প্রেক্ষিতে এখানে বেশ কিছুদিন ধরে আন্দোলন হয়েছিল। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে কক্সবাজারের স্থানীয় মানুষের পাশাপাশি পৌরসভার মতো একটি প্রতিষ্ঠান এখানে একেবারে ময়লার স্তূপ করে এখানে একেবারে দুর্গন্ধে পরিণত হয়েছে এই এলাকা, এবং এটির ফলেই কিন্তু উপদেষ্টা কক্সবাজার সফরের পর কক্সবাজার পৌরসভার যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে ডেকে সতর্ক করেছে। কিন্তু আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত পৌরসভার যে ময়লার স্তূপ সেটি দিন দিন পাহাড়ে পরিণত হচ্ছে, বরঞ্চ আরো বেশি দখল পৌরসভার পক্ষ থেকে বৃদ্ধি পাচ্ছে, যদিও বা স্থানীয়দের যে জায়গা কিংবা এখানে যারা বসবাস করতেন তাদেরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তবে কক্সবাজারের যে দখল কার্যক্রম কিংবা উচ্ছেদ কার্যক্রম সেটি তৃতীয় দিনের মতো চললেও আজকে যে কোনোভাবেই সেটি স্থগিত ছিল, এবং আশা করা হচ্ছে তাদের যে 5 দিনের কর্মযজ্ঞ সেটি হয়তো বা আগামীকাল থেকে আবার শুরু হবে। এই ছিল কক্সবাজারের বাকখালীর উচ্ছেদ কার্যক্রম নিয়ে সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে। ফেনীতে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে পরশুরাম 0 পয়েন্ট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়কারী রফিকুল আলম মজনু। তিনি বলেন, অনেকে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা করে এবং নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা করতে চায়। এ ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে কুমিল্লাতেও বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্বৈরাচার পতনের পর মানুষ তাদের মনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। কক্সবাজার সফরে এলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকালে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তিনি। সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে মহেশখালীর পথে রওনা দেন পিটার হাস। মহেশখালী উপজেলার 30 শয্যা বিশিষ্ট হোপ এক্সিলারেট হাসপাতালটি পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় দুজনকে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনাকারী করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। পরে আইন অনুযায়ী পাহাড় কাটার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ শাহাব আলীকে অনাদায়ে 1 মাসের জেল ও অর্থদণ্ড দেওয়া হয়। খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত ও আহতদের পরিবারের হাতে চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের উদ্যোগে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালানো এবং সড়ক আইন যথাযথভাবে মানার কোনো বিকল্প নেই। এছাড়াও নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।